ইংরেজি গ্রামারের এমন একটা টপিক নিয়ে আজ কথা বলবো যা পরীক্ষায় আসবেই, আর সেটা হলো লিঙ্কিং ওয়ার্ডস বা কনজাংশনস। চলুন আজ এমনভাবে ব্যাপারটা বুঝে নেওয়া যাক যাতে পরীক্ষার হলে আর কোনো কনফিউশনই না থাকে। শুরুই করা যাক একটা একেবারে ক্লাসিক প্রশ্ন দিয়ে, যেটা প্রায় পরীক্ষায় দেখা যায়। স্ক্রিনে দেখুন, হি ইজ পুয়ার ড্যাশ অনেস্ট। বলুন তো এই খালি জায়গায় কি বসবে? একটু ভাবুন। আচ্ছা, উত্তরটা হতে পারে বাট, আবার ইয়েটও হতে পারে। কিন্তু আসল প্রশ্নটা হলো দুটোই কেন ঠিক, আর কখন কোনটা ব্যবহার করা উচিত? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা কনজাংশনসের আসল নিয়মগুলো বুঝে যাব। চলুন এই ছোট্ট কিন্তু দারুণ শক্তিশালী শব্দগুলোর ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। তাহলে আজকের আলোচনায় আমরা কি কি দেখব? প্রথমে বুঝব লিঙ্কিং ওয়ার্ডস আসলে কি। তারপর দেখব কোঅর্ডিনেটিং আর সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে পার্থক্য। এরপর কনজাংশনের বিভিন্ন ধরন, সেন্টেন্স কানেক্টরসের ব্যবহার, আর অবশ্যই পরীক্ষার কিছু প্রশ্ন সলভ করব। শেষে থাকবে একটা কুইক রিভিশন। ওকে, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। লিঙ্কিং ওয়ার্ডস জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, কনজাংশন হল গ্রামারের আঠা বা গ্লু। এর কাজই হল দুটো শব্দ, ফ্রেজ বা বাক্যকে জুড়ে দেওয়া, মানে একটা লজিক্যাল কানেকশন তৈরি করা। এই মূল কাজটা মাথায় রাখলেই দেখবেন বাকিটা বোঝা অনেক সহজ হয়ে যাবে। এবার চলুন কনজাংশনের দুটো বড় ফ্যামিলি বা পরিবারের সাথে পরিচিত হওয়া যাক, কোঅর্ডিনেটিং আর সাবঅর্ডিনেটিং। ব্যাপারটা খুব মজার। কোঅর্ডিনেটিং কনজাংশন হল অনেকটা দুজন সমান ক্ষমতার বন্ধুর মতো, যারা পাশাপাশি হাঁটে। মানে এরা দুটোর সমান গুরুত্বপূর্ণ বা স্বাধীন বাক্যকে জোড়ে, যেমন হি সেড দিস টু হিম অ্যান্ড মি। অন্যদিকে সাবঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রে একজন হল বস আর অন্যজন তার অ্যাসিস্ট্যান্ট, মানে একটা প্রধান বাক্য বা মেন ক্লজ আর অন্যটা তার উপর নির্ভরশীল বা সাবঅর্ডিনেট ক্লজ। যেমন হি সেড দ্যাট হি ওয়াজ ইল। এখানে দ্যাট হি ওয়াজ ইল অংশটা একা একা দাঁড়াতে পারে না। তো আমাদের হাতে কি কি ধরনের কনজাংশন আছে? চলুন এবার টুলবক্সটা খুলে দেখা যাক। দেখুন, কোঅর্ডিনেটিং কনজাংশনগুলোকে তাদের কাজ অনুযায়ী 4 ভাগে ভাগ করা যায়। কিউমুলেটিভ মানে হলো যখন আপনি একটা কথার সাথে আরেকটা কথা শুধু যোগ করছেন, যেমন অ্যান্ড। অল্টারনেটিভ হলো যখন দুটো অপশন দিচ্ছেন, যেমন অর বা ইদার অর। অ্যাডভার্সেটিভ ব্যবহার হয় যখন দুটো বিপরীত কথা বলছেন, যেমন আমাদের প্রথম উদাহরণে বাট বা ইয়েট। আর এলেটিভ হলো যখন কোনো কিছুর ফল বা সিদ্ধান্ত বোঝাচ্ছেন, যেমন সো বা দেয়ারফোর। পরীক্ষার সময় বাক্যের মানেটা বুঝে নিলেই কিন্তু সঠিক কনজাংশন খুঁজে পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। এবার আসি সাবঅর্ডিনেটিং কনজাংশনের কথায়। এগুলো সাধারণত বাক্যের কখন, কেন বা কি উদ্দেশ্যে এই প্রশ্নগুলোর উত্তর দেয়। যেমন সময় বা টাইম বোঝাতে আমরা ওয়েন বা ওয়াইল ব্যবহার করি, কারণ বা রিজন বোঝাতে ব্যবহার করি বিকজ বা সিন্স, আর উদ্দেশ্য বা পারপাস বোঝাতে ব্যবহার করা হয় দ্যাট বা সো দ্যাট। এখানে আরও কিছু ইন্টারেস্টিং সম্পর্ক আছে, যেমন কন্ডিশন বা শর্ত বোঝানোর জন্য আছে ইফ, আনলেস। আবার কনসেশন মানে একটা বিপরীত ধারণা মেনে নিয়েও কিছু বলার জন্য আছে দো বা অলদো। পরীক্ষকদের কিন্তু এই জায়গাগুলো খুব পছন্দের, কারণ এখানে একটু ভুল হলেই বাক্যের পুরো মানেটাই পাল্টে যায়। তাই এগুলোর উপর বিশেষ নজর রাখতে হবে। আচ্ছা, কনজাংশনের সাথে দেখতে প্রায় একই রকম, কিন্তু কাজে একদম আলাদা। এমন একটা জিনিস আছে যা নিয়ে সবার খুব কনফিউশন হয়, সেটা হলো সেন্টেন্স কানেক্টরস। এদের কাজটা কি? ভাবুন, কনজাংশন হলো একটা বড় বাক্যের দুটো কামরাকে জোড়ার দরজা, আর সেন্টেন্স কানেক্টর হলো দুটো আলাদা বাড়ির মধ্যেকার একটা ব্রিজ বা সেতু। মানে এরা দুটো সম্পূর্ণ আলাদা বাক্যকে যুক্ত করে, যাতে পড়ার সময় গল্পের ফ্লোটা ঠিক থাকে। এই পার্থক্যটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই জরুরি। স্ক্রিনে উদাহরণটা দেখুন। সো একটা কনজাংশন, তাই দুটো ক্লজকে কমা দিয়ে জুড়ে একটা বাক্য তৈরি করেছে। কিন্তু দেয়ারফোর একটা সেন্টেন্স কানেক্টর, তাই দেখুন প্রথম বাক্যটা ফুলস্টপ দিয়ে শেষ হয়েছে, তারপর দেয়ারফোর বসে নতুন বাক্য শুরু হয়েছে। এই যে পাংচুয়েশন বা জ্যোতিচিহ্নের খেলা, এখানেই কিন্তু বেশিরভাগ ভুলটা হয়। এখানে কিছু খুব কমন সেন্টেন্স কানেক্টরসের তালিকা দেওয়া হলো। দেখুন, কাজ অনুযায়ী এদেরও ভাগ করা যায়। যেমন কন্ট্রাস্ট বা বৈপরীত্য বোঝাতে আছে হাউএভার, বাড়তি তথ্য যোগ করতে ফার্দারমোর বা মোরওভার, আর ফলাফল বোঝাতে দেয়ারফর বা অ্যাজ এ রিজাল্ট।
এতক্ষণ তো অনেক থিওরি হলো। এবার চলুন এই জ্ঞান কাজে লাগিয়ে কিছু সত্যিকারের পরীক্ষার প্রশ্ন সমাধান করা যাক। এখানে একটা স্পেশাল রুল যেটা পরীক্ষায় প্রায়ই আসে। শব্দটা হলো লেস্ট। এর মানে হলো পাছে এমনটা না হয়। দুটো জিনিস মাথায় গেঁথে নিন। এক, লেস্টের পর সবসময় শুড বসবে। আর দুই, লেস্ট শব্দটার মধ্যেই একটা না বা নেগেটিভ ভাব আছে, তাই এর পরে ভুলেও নট ব্যবহার করবেন না। উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বিওয়্যার লেস্ট ইউ শুড ফল এর মানেই হলো সতর্ক থাকো, পাচে পড়ে যাও। এখানে আলাদা করে নট বলার কোনো দরকারই নেই। এবার একটা টিপিক্যাল প্রশ্ন। দুটো বাক্য দেয়া আছে, দ্য টাস্ক ওয়াজ ভেরি ডিফিকাল্ট আর উই ম্যানেজ টু কমপ্লিট ইট। এখন এই দুটো বাক্যকে জুড়তে হবে। কিভাবে জুড়বেন? দেখুন, কাজটা কিন্তু অনেকভাবেই করা যায়। আপনি সাবঅর্ডিনেটিং কনজাংশন অলদো দিয়ে শুরু করতে পারেন। অলদো দ্য টাস্ক ওয়াজ ডিফিকাল্ট, উই ম্যানেজ টু কমপ্লিট ইট। আবার কোঅর্ডিনেটিং কনজাংশন ইয়েট বা বাট দিয়েও দুটোকে জুড়তে পারেন। যেমন দ্য টাস্ক ওয়াজ ভেরি ডিফিকাল্ট, ইয়েট উই ম্যানেজ টু কমপ্লিট ইট। সবগুলোই কিন্তু গ্রামাটিক্যালি সঠিক, শুধু প্রকাশভঙ্গিতে একটু যা তফাৎ। আচ্ছা, আমরা তো অনেক কিছু নিয়ে কথা বললাম। চলুন পরীক্ষার আগে চট করে একবার দেখে নেওয়ার জন্য সবকিছু একটা স্লাইডে গুছিয়ে নিই। এই হলো আমাদের আল্টিমেট চিটশিট। পরীক্ষার আগে শুধু এই টেবিলটা মাথায় রাখলেই হবে। কোঅর্ডিনেটিং মানে দুটো সমান জিনিসকে জোড়া। সাবঅর্ডিনেটিং মানে একটা নির্ভরশীল অংশকে মূল অংশের সাথে জোড়া। আর সেন্টেন্স কানেক্টরস মানে দুটো আলাদা বাক্যকে জোড়া। আর হ্যাঁ, ওই স্পেশাল রুলটা, লেস্টের পর শুড, এটা একদম ভুলবেন না। পরীক্ষার সময় এইটুকু মনে রাখলেই দেখবেন সব প্রশ্নের উত্তর দিতে পারছেন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এখন তো আমরা নিয়মকানুনগুলো জানি, তাহলে বলুন তো, হি ইজ পুয়ার বাট অনেস্ট আর অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এই দুটো বাক্যের মধ্যে কোনটার জোর বেশি বলে মনে হচ্ছে, আর কেন? আসলে গ্রামার শুধু ঠিক বা ভুল নয়, সবচেয়ে সুন্দরভাবে নিজেকে প্রকাশ করারও একটা শিল্প। এটা নিয়েই না হয় ভাবা যাক।